ব্যয়ের যৌক্তিকতা ও ইশতেহারের সাথে সঙ্গতি রেখে প্রকল্প তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। ১৩,৪৪৫ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন। শিল্পে এলপিজি ব্যবহারের সব ধরনের ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি রপ্তানিকারকদের। তৈরি পোশাক খাতে কর সুবিধা বাড়ানোর আহ্বান। জ্বালানি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। প্রযুক্তিগত জটিলতায় ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশন নিয়ে ভোগান্তি। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস টাইমে। সাথে আছি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনবান্ধব ও নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে প্রকল্পের ব্যয় সংকোচনে সবাইকে সচেষ্ট থাকতে বলেছেন তিনি। রোববার সরকারের দ্বিতীয় একনেক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এদিন ১৩,৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ভঙ্গুর অর্থনীতি, উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশাল ঋণের বোঝা, তার উপর মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এমন বাস্তবতায় নতুন প্রকল্প গ্রহণে সতর্ক সরকার। রোববার সচিবালয়ে দ্বিতীয় একনেক সভায় তেমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন 17টি প্রকল্পের মধ্যে 14টি অনুমোদন দেওয়া হয়েছে। 3টি প্রকল্প আরও যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার ও জনগণের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে টেকসই প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইশতেহার, তার যে পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। প্রতিমন্ত্রী জানান, প্রকল্পে অহেতুক ব্যয় না করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সেই সাথে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও অহেতুক ব্যয় রোধে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। অনুমোদিত 14টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে 13,445 কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 8,089 কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে আসবে 5,340 কোটি টাকা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। রপ্তানিমুখী শিল্পে এলপিজি ব্যবহারের সব ধরনের ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছেন রপ্তানিকারকরা। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রাক বাজেট আলোচনায় দাবি জানান তারা। সেই সাথে তৈরি পোশাক খাতে কর সুবিধা বাড়ানোর দাবি তাদের। এ সময় কর ফাঁকি ও বন্ডের অপব্যবহার রোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানিয়েছে এনবিআর চেয়ারম্যান। টানা 8 মাস ধরে কমছে দেশের রপ্তানি আয়। মার্চে রপ্তানি আয় $3.48 বিলিয়ন নেমে এসেছে, যা এই অর্থ বছরের সবচেয়ে বড় ধস। একই সময়ে বেড়েছে উৎপাদন ব্যয়, যা চাপ তৈরি করেছে রপ্তানিমুখী শিল্পে। এমন সংকটের সময়ে স্বস্তি পেতে নগদ প্রণোদনার ওপর বিদ্যমান 10% আয়কর অব্যাহতির দাবি জানিয়েছে বিজিএমইএ। এছাড়া রপ্তানির বিপরীতে উৎসে কর আগামী 5 বছরের জন্য 1% থেকে কমিয়ে 0.65% নির্ধারণের প্রস্তাব তাদের। এছাড়া রপ্তানিমুখী শিল্পের জন্য 10 থেকে 30 কাউন্টের সুতা বন্ড সুবিধার বাইরে রাখার দাবি বিকেএমইএর। উৎসে কর যেটা 1% নেওয়া আছে, এটা আমরা প্রস্তাব করব 0.65% নেওয়ার জন্য। এই প্রাপ্যতার মান আনার পর আমরা ইউজ করে ফেললে ওইটাকে আবার কাগজপত্র জমা দিয়ে বন্ড থেকে আবার একটা নতুন করে প্রাপ্যতা নিতে হবে। জ্বালানি সংকট মোকাবিলায় রপ্তানিমুখী শিল্পে এলপিজি ব্যবহারে সব ধরনের ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। পাশাপাশি সোলার প্যানেল আমদানিতে একাধিক এইচএস কোডের পরিবর্তে একটি কোড চালুর প্রস্তাব দেন তারা। সোলার এস্টাবলিশ করতে গেলে, প্যানেল বসাতে গেলে 4টা এইচএস কোড 4 রকম জায়গায় ঘন্না। এটাকে স্যার যদি আপনারা একটা এইচএস কোডের আন্ডারে নিয়ে আসতে পারেন, আমাদের জন্য একটু সুবিধা হয় কাজ করতে। ভ্যাট দিয়ে যেটাকে আনা হয় সেটা যাতে আমদানি প্রাপ্যতা লিমিটের বাইরে রাখা হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসা সহজ করতে কাজ করছে সংস্থাটি। একই সাথে কর ও ভ্যাট ফাঁকি ঠেকাতে ডিজিটাল নজরদারি জোরদার করা হচ্ছে। কর ফাঁকিটা রোধ করার জন্য আমাদেরও এগেইন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করতে হবে এবং সেই চেষ্টাটাই আমরা করছি। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ডিজিটাল ডিভাইস দিয়ে আমরা কানেক্ট করতে পারি, আমরা কানেক্টেড হবে যাতে করে অটোমেটিক্যালি ইনফরমেশন চলে আসে। মোটা দাগে যে আইডিয়াটা করা হয়েছে যে নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলো, সেগুলোকে কতটুকু রিমুভ করা যায়।
এছাড়াও করের আওতা বাড়াতে অটোমোটিভ ডাটাবেজ এবং ভ্যাট নিবন্ধন বাড়াতে আইনি সংস্কারের উদ্যোগ নিচ্ছে এনবিআর। ট্রান্সপারেন্ট সিস্টেম যদি আমরা ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ বাড়ায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আগের তুলনায় কমেছে যানবাহনের চাপও। জ্বালানি সংগ্রহের সময়ও লাগছে কম, এতে স্বস্তিতে গ্রাহকরা। তবে প্রযুক্তিগত জটিলতায় ফুয়েল পাস অ্যাপের রেজিস্ট্রেশন নিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। গেল 1.5 মাস ধরে জ্বালানি তেল কিনতে বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও বর্তমানে পাল্টে গেছে সে চিত্র। ডিপো থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ বাড়ার পর থেকেই গ্রাহকের ভোগান্তি অনেকটাই কমেছে। তেল সংগ্রহের জন্য আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না, এতে স্বস্তিতে চালকরা। এটা ভালো একটা সিস্টেম করছে, এভাবে করা আরো আগে প্রয়োজন ছিল। মানে কোনো ঝামেলা হচ্ছে না, কারণ আমি 1 সপ্তাহ আগে তেল নিয়েছি, তখন ঝামেলা অনেক পড়ছিলাম। আজকে তো অনেক সিরিয়াল কম আছে দেখতেছি। আমি জাস্ট 10 মিনিট হলো লাইনে দাঁড়িয়েছি, প্রায় তেল পেয়ে গেছে, আর 2-3টা গাড়ি আছে, তো এখন অনেক বেটার। ফুয়েল পাসে 1400 টাকার তেল দিচ্ছি, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে দিচ্ছি না। এমনকি বিভিন্ন ফিলিং স্টেশনে ফুয়েল পাসের মাধ্যমে অকটেন দেওয়ার ফলে আগের চেয়ে বেশি পাচ্ছেন ক্রেতারা। জ্বালানি সরবরাহের শৃঙ্খলা আনতে চালু করা এই অ্যাপে প্রযুক্তিগত জটিলতায় বিপাকে পড়েছেন অনেকেই। গাড়িতে তেল নাই, এখন অ্যাপ ওপেন করবো, এখন অ্যাপ তো ওপেন হইতেছে না, তাহলে আমি কি করব? তেল তো গাড়ি ঠেলে ঠেলে সে বাসায় নেওয়া লাগবে। মোটামুটি অনেকক্ষণ চেষ্টা করার পর আরেকজনের সহযোগিতার মাধ্যমে অ্যাপটা নিছি। রেজিস্ট্রেশন প্রথমে কয়েকবার সঠিক তথ্য কয়েকবার দেওয়ার পরেও হচ্ছে না, তারপরে আবার হয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ আধুনিক করতে রাজধানীর আরও 11টি ফিলিং স্টেশনে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কার্যকর শুরু হবে আগামী 28 এপ্রিল থেকে। রাশেদ রায়খান, নিউজ 24, ঢাকা। দেশের বর্তমান কর নীতি এবং কর প্রশাসন উভয়ই বিনিয়োগ বান্ধব নয়। উচ্চ কর হার, নীতির অনিশ্চয়তা, জটিল বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার ফলে বিনিয়োগ পরিবেশ অস্থিরতা তৈরি হচ্ছে। রোববার রাজধানীতে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বিনিয়োগ বান্ধব রাজস্ব নীতি শীর্ষক সেমিনারে এসব কথা বলেন অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলেন, বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে স্থিতিশীল, স্বচ্ছ ও দূরদর্শী রাজস্ব কাঠামোর বিকল্প নেই। নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন তারা। There are actually 5 categories: green, yellow, orange, light red and red. None of these 11 variables, access to regulatory information, infrastructure, paying taxes, access to finance, none of them make it to the green category for Bangladesh. The macro fiscal framework should be the priority. What kind of macro fiscal framework we are operating in, that should be the priority, so that we can have a robust fiscal framework during the budget. Of course, you would like to spend everywhere and you would like to spend ambitious. জটিল সম্পর্ক, শুল্ক কাঠামো এবং ভ্যাট ব্যবস্থার অসামঞ্জস্যতা কেবল ব্যবসা বাণিজ্যের খরচই বাড়াচ্ছে না, বরং সরকারের দীর্ঘমেয়াদী ঋণ স্থায়িত্বকেও ঝুঁকির মুখে ফেলছে। রোববার রেশনালাইজিং সাপ্লিমেন্টারি ডিউটি অ্যান্ড ভ্যাট ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে এমন তথ্য দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা PRI। গবেষকরা বলছেন, বর্তমানে বিলাসদ্রব্য বা ক্ষতিকর পণ্যের ভোগ কমাতে উচ্চ কর হার নির্ধারণ করা হলেও বাস্তবে তা হিতে বিপরীত হচ্ছে। এই সময় দেশের প্যাকেজড ফুড ও পানীয় খাত থেকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় কর আদায়ের স্তর ও হার নির্ধারণ এবং তথ্য কাঠামোর উন্নয়নের জন্য কর মডেল প্রস্তাব করেন গবেষকরা। Price level, particularly consumer goods price level, is much higher relative to international prices. Bangladesh is unfortunate because of our highly protective import tax system, high tariffs, এবং supplementary duty is one of them. Our price level is well above international price, and comparison to India is one. মাথাপিছু জিডিপির সূচকে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী 2026 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বর্তমান ডলার মূল্যে পৌঁছাতে পারে $2911, যেখানে ভারতের মাথাপিছু আয় থাকবে $2812। 2025 সালে হিসাব অনুযায়ী ভারতের অর্থনীতির আকার প্রায় $3.9 ট্রিলিয়ন, আর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়েছে প্রায় $458 বিলিয়ন। তবে বিশাল এই ব্যবধান সত্ত্বেও মাথাপিছু আয়ের সূচকে বাংলাদেশের ধারাবাহিক উন্নতি ও ভারতের সঙ্গে প্রতিযোগিতা অর্থনীতিবিদদের নজর কেড়েছে।
বিশ্লেষকের মতে ডলারের ভিত্তিতে মাথাপিছু জিডিপি হিসাব করার ফলে মুদ্রার বিনিময় হার এই সূচকে বড় প্রভাব ফেলে। টাকার বা রুপির মান কমে গেলে ডলারের হিসাবে করা মাথাপিছু আয়ও কমে যায়। 2025 সালে মুদ্রার অবমূল্যায়নের কারণে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও IMF এর পূর্বাভাস অনুযায়ী 2026 সালে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ ফের এগিয়ে যেতে পারে। শেষ করছি পূবালী ব্যাংক পেএসএ বিজনেস টাইম। ধন্যবাদ।